নমস্কার। ডাকবাক্সের আরেকটি নতুন পর্বে আপনাদের জানাই স্বাগত। একটা দীর্ঘ বিরতি চলছিল, একটু সময় হলো দ্বিতীয় পর্ব আনার। একটু গলার সমস্যার কারণে কিছুটা রয়েও গেছে এখন। যাই হোক, কথা না বাড়িয়ে আমি পর্বকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আগের পর্বে আমি যেখানে শেষ করেছিলাম যে রবীন্দ্রনাথ বলেছেন জাপানে যে আপিসি কালচার যেটাকে বলছেন, সেটা ভারতবর্ষের উকিল, ব্যারিস্টার, চিকিৎসক বা বণিক যারাই হোক, তারা সেই কোট, প্যান্ট, টাই কালচারের মধ্যে নিজেদেরকে আবদ্ধ করার প্রচেষ্টা করেছে। এই কালচারটা রবীন্দ্রনাথ মনে করেন একটি দরকারি কালচার, অর্থাৎ কুৎসিত দরকারি কালচারের আড়ালে কোনো দেশের সংস্কৃতি কিভাবে ঢেকে যাচ্ছে, সেটাই তিনি জাপানের মধ্যেও লক্ষ্য করেছেন। এবং এই প্রসঙ্গে তিনি জাপানের নারীদেরকে সেই দেশের মূল পরিচয়ের বাহক হিসাবে উল্লেখ করেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে এখানকার মেয়েরাই জাপানের বেশে জাপানের সম্মান রক্ষার ভার নিয়েছেন। ওরা দরকারকেই সকলের চেয়ে বড় করে খাতির করেনি, সেই জন্যই ওরা নয়ন মনের আনন্দ। একটা জিনিস এখানে পথে ঘাটে চোখে পড়ে, রাস্তায় লোকের ভিড় আছে কিন্তু কোনো গোলমাল নেই। এরা যেন চেঁচাতে জানে না। লোকে বলে জাপানের ছেলেরা শুদ্ধ কাঁদে না, এবং তিনি বলেছেন তিনি জাপানে গিয়ে কিন্তু কোনো ছেলেকে মানে বাচ্চাকে কাঁদতে দেখেননি। এমনকি যখন পথে বেরোন, তিনি বলছেন মোটরে করে যাবার সময় মাঝে মাঝে যেখানে ঠেলা গাড়ি কোনো কারণে দাঁড়িয়ে যায়, সেখানে চালক অপেক্ষা করে, গাল দেয় না, হাঁকাহাঁকি করে না। পথের মধ্যে যদি দুটি সাইকেলের মধ্যে কোনো ক্রমে সংঘর্ষ ঘটে, তখন বা কোনো বড় গাড়ির চালকের সঙ্গে কোনো সাইকেলের সংঘর্ষ ঘটে, তখন কিন্তু তারা চালক গালাগালি দেয় না। এমনকি দুটো বাইসাইকেল একে অপরের সঙ্গে সংঘর্ষ ঘটা, পড়ে যাওয়া এবং রক্তপাতও যদি ঘটে, দুজন আরোহী কেউ কাউকে কটু কথা না বলে উঠে ধুলো ঝাড়ে এবং নিজের নিজের গন্তব্যের দিকে এগিয়ে যায়। এই হচ্ছে জাপানিদের মূল কালচার। তারা উচ্চ স্বরে চিৎকার, চেঁচামেচি, গালমন্দ ইত্যাদি পছন্দ করে না। এবং কবির মনে হয়েছে এটাই বোধহয় জাপানিদের মূল শক্তি। তারা অযথা চিৎকার, চেঁচামেচি, ঝগড়াঝাটি করে নিজেদের বলক্ষয় করে না। প্রাণ শক্তির বাজে খরচ নেই, তাই প্রয়োজনের সময় টানাটানি করেন। শরীর মনের এই যে শান্তি ও সহিষ্ণুতা ওদের স্বজাতীয় সাধনার একটা অঙ্গ। এটাকেই জাপানের যেন সাধনা মনে করেছেন তিনি, যে সহিষ্ণুতা, শক্তি সঞ্চয়, অযাচিতভাবে অবক্ষয় বা শক্তির ক্ষয় তারা করে না। এই কারণেই তার মনে হয়েছে যে শোকে, দুঃখে, আঘাতে, উত্তেজনায় ওরা নিজেদের সংযত করতে জানে। সেই জন্য বিদেশের লোকেরা প্রায় বলে জাপানিকে বোঝা যায় না, ওরা অত্যন্ত বেশি গূঢ়। এর কারণ হচ্ছে এরা নিজেকে সর্বদা ফুটো দিয়ে বা ফাঁক দিয়ে গলে পড়তে দেয় না। কি অসাধারণ কথা! আমরা নিজেদের জীবনে এটা ভাবলে আমার মনে হয় নিজেদের আদর্শেরও কিছু পরিবর্তন আমরা আনতে পারি। যে অযথা যেখানে আমাদের ঝগড়া ঝাঁটি অশান্তি করার প্রয়োজন নেই, আমরা কিন্তু সেই সমস্ত ঝগড়াঝাটি অশান্তির মধ্যে থেকে নিজেদের দিনটা খারাপ করে ফেলি, নিজেদের আত্মশক্তিকে নষ্ট করে ফেলি। দেখবেন ভেবে, সোশ্যাল মিডিয়ার যুগে কেউ একটা বাজে কমেন্ট করেছে, তার উত্তর দিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়াতেই আমরা কাটিয়ে দিলাম, দিনের সমস্ত প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ ছেড়ে দিয়ে। আজকের যুগের সঙ্গে একটা রিলেট করার চেষ্টা করলাম। আর এই যে নিজের প্রকাশকে অত্যন্ত সংক্ষিপ্ত করে রাখা, তারা আনন্দ, উচ্ছ্বাস, বেদনা কোনো কিছুতেই নিজেকে অতি উচ্ছ্বসিত করে না, এটা কবি লক্ষ্য করেছেন ওদের সৃষ্টির ক্ষেত্রেও, অর্থাৎ কবিতার ক্ষেত্রেও এইটা ভীষণভাবেই লক্ষণীয়। 3 লাইনের কাব্যজগতের আর কোথাও নেই। এই 3 লাইনই ওদের কবি, পাঠক উভয়ের পক্ষে যথেষ্ট। সেই জন্যেই এখানে এসে অবধি তিনি লক্ষ্য করেছেন রাস্তায় কেউ গান গাচ্ছে না, এদের হৃদয় ঝর্ণার মতন শব্দ করে না, সরোবরের
জলের মতন স্তব্ধ। এর থেকে ভালো উপমা দিয়ে বোধহয় জাপানিদের রবীন্দ্রনাথ ছাড়া আর কেউই বোঝাতে পারতেন না। অর্থাৎ তিনি কোথাও গিয়ে কি আমাদেরকে বলছেন যে তোমরাও স্তব্ধ হও, সরোবরের মতন শান্ত হও, ওপরে গভীরতা তোমাদের বাড়বে। জীবনে কিন্তু এটা সুন্দর সুষ্ঠু একটা আদর্শ গড়ে তোলার জন্য এইটা যেন মানে আমাদের মূল মন্ত্র করে নিতে পারি, সেই চেষ্টা কিন্তু আমাদের করতে হবে। বোধহয় এই সমস্ত ভিডিওগুলোর পিছনে আমার একটা এই উদ্দেশ্যও থাকে যে সৎ বার্তাটা আমি আপনাদের কাছে যেন পৌঁছে দিতে পারি। এ পর্যন্ত ওদের যত কবিতা শুনেছি সবগুলিই হচ্ছে ছবি দেখার কবিতা, গান গাওয়ার কবিতা নয়। হৃদয়ের দাহ ক্ষোভ প্রাণকে খরচ করে এদের সেই খরচ কম। এদের অন্তরে সমস্ত প্রকাশ সৌন্দর্য বোধ জিনিসটা স্বার্থ নিরপেক্ষ। ফুল পাখি চাঁদ এদের নিয়ে আমাদের কাঁদা কাটা নেই। এদের সঙ্গে আমাদের নিছক সৌন্দর্যবোধের সম্বন্ধ, এরা আমাদের কোথাও মারে না, কিছু কারে না, এদের দ্বারা আমাদের জীবনের কোনো ক্ষয় ঘটে না। সেই জন্যেই 3 লাইনেই এদের কুলোয়, এবং কল্পনাটাকেও এরা শান্তির ব্যাঘাত করে না। এদের 2টো বিখ্যাত পুরনো কবিতার নমুনা লেখক দিয়েছেন। 3 লাইনের কবিতা, পুরনো পুকুর, ব্যাঙের লাফ, জলের শব্দ। এই হচ্ছে তাদের কবিতা প্রকাশ, এবং কিন্তু এর মধ্যে যে বিস্তার কতটা, ওই সরোবরের স্বচ্ছ গভীর জলের গভীরতার মতন, সেটা এখানে তিনি বলেছেন। জাপানি পাঠকের মনটা চোখে ভরা। পুরনো পুকুর, মানুষের পরিত্যক্ত নিস্তব্ধ অন্ধকার, তার মধ্যে একটা ব্যাঙ লাফিয়ে পড়তেই শব্দটা শোনা গেল। এতে বোঝা যাবে পুকুরটা কিরকম স্তব্ধ। এই পুরনো পুকুরের ছবিটা কিভাবে মনের মধ্যে এঁকে নিতে হবে সেটুকু কেবল কবি ইশারা করে দিলেন, তার বেশি একেবারে অনাবশ্যক। এক কথায় যদি একটি শব্দ খরচে যদি আকাশ সমান বিস্তার ছড়িয়ে দেওয়া যায়, তাহলে সেখানে দ্বিতীয় শব্দ অপচয়ের মতন। আমরা পয়সা বাঁচানোর জন্য পয়সার অপচয়ের কথা ভাবি, জীবনে পোশাক আশাকের অপচয়ের কথা ভাবি, কিন্তু আমরা সত্যি বলতে কিন্তু শব্দের অপচয়ের কথা কিন্তু কখনো ভেবে দেখিনি। কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু আমাদের সেই দৃষ্টি খুলে দিচ্ছেন। তিনি আরেকটি কবিতা বলেছেন, পচা ডাল, একটা কাক, শরৎকাল। আর বেশি না, শরৎকালে গাছের ডালে পাতা নেই, 2-1টা ডাল পচে গেছে, তার উপরে কাক বসে। শীতের দেশে শরৎকালটা হচ্ছে গাছের পাতা ঝরে যাওয়ার, ফুল পড়ে যাওয়ার, কুয়াশায় আকাশ ম্লান হওয়ার। এই কালটা মৃত্যুর ভাব মনে আনে। পচা ডালে কালো কাক বসে আছে। এইটুকুতেই পাঠক শরৎকালের সমস্ত রিক্ততা, ম্লানতার ছবি সামনে দেখতে পায়। কবি কেবল সূত্রপাত করে দিয়ে সরে দাঁড়ান। তাকে যে অত অল্পের সময়ের মধ্যে সরে যেতে হয়, তার কারণেই যে জাপানি পাঠকের চেহারা দেখার মানসিক শক্তিটা প্রবল। এইখানে একটা কবিতার নমুনা দিই, যেটা চোখে দেখাচ্ছে বড়। স্বর্গ এবং মর্ত হচ্ছে ফুল, দেবতারা এবং বুদ্ধ হচ্ছেন ফুল, মানুষের হৃদয় হচ্ছে ফুলের অন্তরাত্মা। আমার মনে হয় এই কবিতাটিতে জাপানের সঙ্গে ভারতবর্ষের মিল হয়েছে। জাপান স্বর্গ মর্তকে বিকশিত ফুলের মতো সুন্দর করে দেখছে। ভারতবর্ষ বলছে, এই যে এক বৃন্তে 2 ফুল, স্বর্গ এবং মর্ত, দেবতা এবং বুদ্ধ। মানুষের হৃদয় যদি না থাকতো, তবে এ ফুল কেবলমাত্র বাইরের জিনিস হতো। এই সুন্দরের সৌন্দর্যটি হচ্ছে মানুষের হৃদয়ের মধ্যে। এই কবিতাগুলোর মধ্যে যে কেবল বাক সংযম তা কিন্তু নয়, এর মধ্যে ভাবেরও সংযম আছে। এই ভাবের সংযমকে হৃদয়ের চাঞ্চল্য কোথাও কিন্তু ক্ষুব্ধ করছে না। আমাদের মনে হয় এটাতে জাপানের একটা গভীর পরিচয় আছে। এক কথায় বলতে গেলে একে বলা যেতে পারে হৃদয়ের মিতব্যয়িতা। হৃদয়ের মিতব্যয়িতা, এর থেকে সুন্দর মানুষ গড়ার শব্দ বুঝি আর কিছু হতে পারে না। যে মানুষ হৃদয়ের মিতব্যয়িতায় লিপ্ত হবে,
তার কাছে বিশ্বের দরবার বোধহয় অনেক বড়ভাবে উন্মোচিত হতে পারে। মানুষের একটা ইন্দ্রিয় শক্তিকে খর্ব করে আর একটাকে বাড়ানো চলে, এ আমরা দেখেছি। অর্থাৎ তিনি বলছেন যে যখন তুমি একটি শক্তিকে কম খরচ করবে, অপর শক্তিকে তুমি বাড়িয়ে তুলবে। শব্দ কম ব্যবহার করো, তোমার জীবনী শক্তি তত উজ্জীবিত হবে, সৌন্দর্য বোধ তত দৃঢ় হবে, গভীর হবে। সৌন্দর্য বোধ এবং হৃদয়াবেগ, এই দুটোই তো হৃদয় বৃত্তি। আমাদের মধ্যে যদি সৌন্দর্যের বোধ আর হৃদয়ের আবেগ দুটো না থাকে, তাহলে কিসের হৃদয় বৃত্তি? আবেগ বোধ এবং প্রকাশকে খর্ব করে সৌন্দর্যের বোধ, এবং প্রকাশকে প্রভূত পরিমাণে বাড়িয়ে তোলা যেতে পারে। এখানে এসে অবধি এই কথাটাই আমার মনে হয়েছে। হৃদয়োচ্ছ্বাস আমাদের দেশে এবং অন্যত্র বিস্তর দেখেছি, সেইটে এখানে চোখে পড়ে না। সৌন্দর্যের অনুভূতি এখানে এত বেশি এবং সর্বত্র দেখতে পাই যে স্পষ্টই বুঝতে পারি এটা এমন একটা বিশেষ বোধ যা ঠিক বুঝতে পারিনি। এ যেন কুকুরের ঘ্রাণ শক্তি ও মৌমাছির দিক বোধের মতো, আমাদের উপলব্ধির অতীত। আমরা এই উপলব্ধি করতে পারবো না যদি না নিজেদের জীবন চর্চার পরিবর্তন করি। এখানে যে লোক অত্যন্ত গরিব, সেও প্রতিদিন নিজের পেটের ক্ষুধাকে বঞ্চনা করেও এক আধ পয়সার ফুল না কিনে বাঁচে না। এদের চোখের ক্ষুধা এদের পেটের ক্ষুধার চেয়ে কম নয়। এই হচ্ছে রবীন্দ্রনাথের চোখ, তার বোধ, তার বাক্য বাণী যদি বাঙালির হৃদয়ের আবেগকে, হৃদয় বৃত্তিকে পরিবর্তন করতে না পারে এখনো, তাহলে আর কবে? আমার ডাক বাক্সের কিন্তু এটাই একটা উদ্দেশ্য, যে এই ছোট ছোট অনুভূতি, সৌন্দর্য মানুষের হৃদয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া। রবীন্দ্রনাথ, নজরুল, আমাদের অগ্রজ যারা ছিলেন, যারা দর্শনের কথা বলে গেছেন, জীবনের কথা বলে গেছেন, তাদের লেখার মাধ্যমে আমরা তাদের কতটা পড়ি, কতটা জানি। পড়া জানা আমাদের খুব সীমিত, কিন্তু সেই সীমিত শক্তিকে আমি যদি আপনাদের প্রতিনিধি হিসাবে এই ডাকবাক্সের মাধ্যমে পৌঁছে দিতে পারি, তাহলে আমার নিজের তৃপ্তি এর মধ্যে। তাই এই ছোট্ট প্রয়াস বা প্রচেষ্টা। আপনারা পাশে থাকুন, ভালো থাকুন, আর মন খুলে উত্তর দিন, লিখুন আর কি বিষয় জানতে চান। আপনারা যত বেশি উৎসাহিত করবেন, আমি তত বেশি উৎসেচক সংগ্রহ করব এবং নতুন নতুন কিছু আপনাদের সামনে নিয়ে আসব। আজ এই পর্যন্তই থাক, আজ তবে আসি। ভালো থাকবেন সকলে।